আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদের জন্য কিন্তু নিয়মিত প্রতিটা বিষয়েরই সাজেশন ভিডিও আপলোড করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে বাংলা সেকেন্ড পেপার ফাইনাল সেশন দেওয়া হবে। তো এখানে তোমরা ব্যাকরণ প্লাস হচ্ছে আমাদের নির্মিতি অংশ ২টার সাজেশনই পাবে। তো একটা কথা বলে রাখা ভালো, তোমাদের ব্যাকরণের এবং নির্মিতির যে সাজেশন এটা কিন্তু ২টা আলাদা, আলাদা ভাগ। তো এখানে দেখো ১ম এ আমরা উচ্চারণের নিয়ম, অনেকে কিন্তু উচ্চারণের নিয়ম দিয়ে থাকে এবং অনেকে বাংলা উচ্চারণ যে ৫ টা করে থাকে সেটা দিয়ে থাকে। তো দেখো তোমরা যারা নিয়ম লিখবে তাদের জন্য অ ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম, এ ধ্বনি উচ্চারণ, ব ফলা উচ্চারণের ৫ টি নিয়ম, ম ফলা এবং জ ফলা উচ্চারণের ৫ টি নিয়ম লিখো। এই ৫ টা থেকে আমাদের কোশ্চেন আসে। বিশেষ করে এ ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম এটা কিন্তু আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমাদের বেশি কোশ্চেন আসে। অথবা আমরা বাংলা উচ্চারণ তোমরা যারা দিবে, বেশিরভাগ স্টুডেন্ট এটাই দিয়ে থাকে, তাদের জন্য কিন্তু ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যতগুলা কোশ্চেন এসেছে মানে বোর্ড কোশ্চেন, সেগুলো যদি প্র্যাকটিস করো তাহলেই তোমাদের হয়ে যাবে। অন্যগুলা কিন্তু প্র্যাকটিস না করলেও চলবে। তো দেখো তারপরে যদি তোমরা চাও যে না আপু এগুলারও সাজেশন চাই, যেমন উচ্চারণ, তারপরে বানান, তাহলে তোমরা কমেন্ট করতে পারো, তাহলে তোমাদের এক্সট্রা ভাবেও কিন্তু সেই সাজেশন গুলো দিয়ে দেওয়া হবে। দেখো বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে আমরা বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের অতৎসম শব্দের ৫টি নিয়ম লিখো। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের তৎসম শব্দের ৫টি নিয়ম, প্রমিত বাংলা বানানের ৫টি নিয়ম, ই কার ব্যবহারের ৫টি নিয়ম লিখো এবং নত্য বিধান এবং সত্য বিধান কাকে বলা হয় এবং এর যে নিয়মগুলো আছে এগুলো তোমাকে দেখে যেতে হবে। আর বাংলা বানানের ক্ষেত্রে অনুরূপভাবে ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত যে সকল বানান বোর্ড কোশ্চেনে এসেছে সেগুলো প্র্যাকটিস করলে আমাদের হয়ে যাবে। তো আমি বারবার বলছি যে তোমাদের যদি একান্তই মনে হয় যে না এগুলো কোনগুলো তারপর ইম্পর্টেন্ট শুধু সেই জন্য ভিডিও দেওয়ার জন্য তোমরা কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি সেই ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করে দিব। এরপরে দেখো আমাদের বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। এখান থেকে তোমরা ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলা হয়, ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণী বিভাগ সমূহের সংজ্ঞা, বিশেষ্য পদ কাকে বলা হয়, বিশেষণ পদ কাকে বলা হয়, ক্রিয়াপদ এবং আবেগ শব্দ কি, এবং এগুলার যে শ্রেণীবিভাগ আছে সেই শ্রেণীবিভাগগুলোর উদাহরণ সহ তোমাদেরকে শিখতে হবে যদি তোমরা এই অংশটা ভালো করতে চাও। তাহলে বাংলা শব্দ গঠন থেকে আমরা উপসর্গের প্রয়োজনীয়তা উদাহরণ সহ আলোচনা করো, উপসর্গের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো এবং উপসর্গের অর্থবাচকতা নিয়ে কিন্তু অর্থদ্যোতকতা আছে প্রমাণ করো। এই তিনটাই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের ক এবং গ এই দুইটা থেকে আমাদের কোশ্চেন কিন্তু পরীক্ষার হলে চলে আসে। আর যারা তোমরা অথবা দিবে তাদের জন্য উপসর্গ প্রত্যয় সমাস তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ২০১৬ থেকে ২০২৪। কিন্তু এই পার্টটার ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের উপরের কোশ্চেনগুলাই শিখে, যেহেতু ওদের জন্য উপসর্গ সমাজটা একটু টাফ হয়ে যায়। তো তোমরা চাইলে শিখতে পারো, কারণ আমাদের এখানে এই ২টা বা ৩টা শিখলেই আমাদের কমন চলে আসে। বাংলা বাক্যতত্ত্ব থেকে আমরা বাক্য কাকে বলা হয়, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো, অর্থগতভাবে এবং অর্থানুসারে বাংলা বাক্যের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো, বাক্য কাকে বলা হয়, একটি সার্থক বাক্যের কতটি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরণ সহ পর্যালোচনা করো। তো এখান থেকেও কিন্তু আমাদের খুব বেশি কোশ্চেন না, মাত্র ৩টা কোশ্চেন শিখলে আমাদের হয়ে যায়। তো তোমরা কিন্তু এটা খুব ভালো একটা অপশন এটা শিখার। আর অথবা আমরা বাংলার বাক্য তত্ত্ব বা বাক্য রূপান্তর আমরা অনুরূপভাবে ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্র্যাকটিস করতে পারি যারা অথবা দিবে। এরপরে দেখো বাংলা ভাষার অপপ্রয়োগ বা শুদ্ধ প্রয়োগ, এটার আসলে কোনো নেই যে তোমরা অথবা নেই, এখানে তোমরা জাস্ট ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন গুলো সলভ করলে তোমাদের জন্য কিন্তু এটা এনাফ। তো দেখো পারিভাষিক শব্দ, অনেকে কিন্তু প্রচুর প্রচুর পারিভাষিক শব্দ শিখে এবং মনেও রাখতে পারে না। তো তোমাদের ক্ষেত্রে আমি কিছু সিলেক্টিভ পারিভাষিক শব্দ দিব এবং এগুলো যদি পড়তে পারো তাহলে এখান থেকে কিন্তু তোমাদের কমন চলে আসবে। যেহেতু এটা তোমাদের সাজেশন মূলক ভিডিও তাই আমি এখানে অ্যান্সার গুলো দিলাম না। তোমাদের দেখে মনে হচ্ছে এখানে অনেকগুলো পারিভাষিক শব্দ, কিন্তু আসলে কিন্তু তা না। তোমরা কিন্তু অলরেডি শত শত পারিভাষিক শব্দ শিখে এসেছো, কিন্তু এখানে যেহেতু এখানে কোথা থেকে কোশ্চেন হয় বলা যায় না, তাই এখানে একটু বেশি করেই তোমাদেরকে দেওয়া হয়েছে। তো দেখো আমাদের 15টি পারিভাষিক শব্দ থাকবে, সেখান থেকে তোমাদের 10টি কিন্তু অ্যান্সার করতে হবে। তো এখান থেকে আমরা অডিও,
abstract, acknowledgement, affidavit, acting, allotment, agenda, ad hoc, autograph, academy, acid, aid, art, bylaw, by-election, book post, bulletin, bankrupt, blueprint, biodata, biography, bail, branch, boycott, catalog, copyright, code, colder, cartoon, campus, conduct, correspondent, cabinet, civil, dynamic, dialect, deputation, diplomatic, dual, debit, debt, deed, embargo, exit, export, edition, epitaph, editor, exchange, email, finance, fact, fundamental, forecast, face value, fiction, global, galaxy, goods, headline, hood, hostage, home ministry, idiom, irrigation, index, initial, invoice, jail, leaflet, liberal, keyword, landscape, lease, lien, legend, manuscript, marketing, memorandum, manifesto, myth, motion, nursery, neutral, note, nutrition, option, oath, octave, ordinance, optional, powerhouse, public service, pay bill, principal, prepaid, public works, para, payroll, postpaid, quality, surplus, token, trial, tribunal, theory, transport, up to date, uniform, violation, worship, war crime, জোন, ভ্যালিডিটি সহ যতগুলো এখানে দিয়েছি সবগুলো। তো এখন দেখো তোমরা অনেকে অনুচ্ছেদ দাও, তবে খুব কম জনই আছো যারা অনুচ্ছেদ দাও, কারণ এটা একটুখানি বেশি লিখতে হয়। তো এখান থেকে তোমাদের মোট 21টা দেখো অনুচ্ছেদের বাংলা অনুবাদ দিয়েছি। তোমাদের কাছে যে বই আছে না কেন নির্মিতির যে কোনো একটা বই বের করবে, বের করে আমি তোমাদের যে হেডিং গুলো দিয়েছি সেই হেডিং গুলো মিলিয়ে তোমরা সেই নাম্বার কোশ্চেনটা বের করবে, করে জাস্ট তোমরা অনুচ্ছেদটা বা অনুবাদটা তোমরা একবার করে পড়ে নিবে, তাহলে কিন্তু হয়ে যাবে। খুব একটা বেশি দেওয়া হয়নি, মাত্র 21টা, এবং এখান থেকে তোমাদের কমন চলে আসবে ইনশাল্লাহ। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। আচ্ছা, এখন তোমরা দিনলিপির জন্য তোমরা পড়বে হচ্ছে কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি লিখো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা দিনলিপি, যে কোনো বোর্ডে কিন্তু এটা চলে আসবে ইনশাল্লাহ। এরপরে দেখো আমাদের পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের ওপর একটি দিনলিপি লিখো। এটাও খুবই গুরুত্বপূর্ণ। তোমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনের একটি দিনলিপি রচনা করো। তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপনের একটি দিনলিপি প্রস্তুত করো। তো এখানে তোমরা যে জিনিসটা ভুল করো সেটা হচ্ছে তোমরা বিজয় দিবস উদযাপনের দিনলিপি ঠিকই লিখো, কিন্তু তারিখটা কিন্তু তোমরা যেদিন পরীক্ষা দাও সেই দিনের তারিখটা লিখে আসো, তাহলে কিন্তু আমাদের দিনলিপি হলো না। বিজয় দিবস কবে ঠিক সেই দিনের তোমাদের তারিখটা কিন্তু লিখতে হবে, এই জিনিসটা মাথায় রেখো। একটি গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা করো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুভূতি নিয়ে একটি দিনলিপি। অমর একুশে গ্রন্থমেলা 2023 বা 2024-25 যেটাই আসুক না কেন, সেটা নিয়ে একটি সমাপনী দিবস নিয়ে দিনলিপি রচনা করো। তোমার কলেজে বর্ষবরণ পালিত হয়েছে, ওই দিনের বর্ণনা দিয়ে একটি দিনলিপি লিখো। কোনো একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের দিনলিপি প্রস্তুত করো। বন্যা কবলিত যে কোনো এলাকা পরিদর্শনের অভিজ্ঞতা নিয়ে একটি দিনলিপি রচনা করো। স্বাধীনতা দিবসে স্মৃতি বিজড়িত একটি দিনলিপি। তো দেখো আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু তোমাদেরকে দিনলিপি দিয়েছি, এবং আশা করা যাচ্ছে যে এখান থেকে তোমাদের কমন চলে আসবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে আমাদের প্রতিবেদন সাজেশন। প্রতিবেদন লেখার কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটে না লিখলে কিন্তু তোমাদের প্রতিবেদন কিন্তু ফুল মার্কস কেটে দেয়। তো সেই ফরম্যাটটা কিন্তু অবশ্যই তোমরা জেনে রাখবে। তো দেখো, প্রতিবেদনের জন্য তোমার কলেজে উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো। খাদ্যে ভেজালের কারণ এবং প্রতিকার শিরোনামে একটি প্রতিবেদন। এটা কিন্তু আমাদের 3 স্টার একটা প্রতিবেদন সাজেশন, যে কোনো একটা বোর্ডে কিন্তু চলে আসবে ইনশাল্লাহ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও প্রতিরোধের উপায় সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণে ও প্রতিকারের সুপারিশ সহ একটি প্রতিবেদন রচনা করো। তো দেখো আমাদের 2, 3 এবং 4 নাম্বার এই 3টা প্রতিবেদন আমাদের একদম 100 স্টার বললেও ভুল হবে, কারণ এখান থেকে আমাদের চলে আসবে। তোমার দেখা অমর একুশে গ্রন্থমেলা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। কলেজের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন। তোমার কলেজে গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করো।
মেঘনায় লঞ্চডুবি ৩০০ জনের সলিল সমাধি শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো। তোমার দেখা একটি গ্রাম্য মেলার ওপর একটি প্রতিবেদন তৈরি করো। তোমার এলাকার কোনো সড়কের দুরবস্থার ওপর একটি প্রতিবেদন তৈরি করো। তো দেখো আমাদের এখানে কিন্তু সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। ২, ৩ এবং ৪ মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখো আমাদের বৈদ্যুতিন চিঠি বা ইমেল, যেটা তোমাদের খুব পছন্দের একটা বিষয়, কারণ অল্প লিখেই অনেক বেশি মার্কস পাওয়া যায়। এটার ক্ষেত্রে দেখো আমাদের ইন্টারনেট ব্যবহারের কুফল এবং সুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লিখো। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ইমেল পাঠাও। সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুর জন্য জরুরিভাবে রক্ত ও আর্থিক সাহায্য চেয়ে ইমেল করো। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকার জন্য একটি ইমেল তৈরি করো। তোমার দেখা বাংলাদেশের কোনো একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে প্রবাসী বন্ধুকে ইমেল করো। তোমার বোনের বিয়েতে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল প্রেরণ করো। মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুদের প্রেরণের জন্য একটি ইমেল রচনা করো। পিতৃবিয়োগে সান্ত্বনা জানিয়ে একটি বৈদ্যুতিন চিঠি। শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি বৈদ্যুতিন চিঠি লেখো। পরীক্ষায় ভালো ফলাফল করার উৎসাহ নিয়ে তোমার ভাই বা বোনকে একটি ইমেল পাঠাও। তো এখান থেকে কিন্তু আমাদের এই কয়েকটা ইমেল পড়লে আমাদের জন্য এনাফ। এরপর দেখো আবেদনপত্র আমরা পড়বো হচ্ছে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে আবেদন জানিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে একটি আবেদনপত্র লিখো। শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা ও আর্থিক সাহায্যের জন্য কলেজের অধ্যক্ষের কাছে একটি আবেদনপত্র লিখো। তোমার এলাকার রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য পৌরসভার মেয়রের নিকট একটি আবেদনপত্র লিখো। তোমার কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লিখো। তো দেখো আবেদনপত্র আসলে তোমরা সবাই পারো, আর তোমরা এক্ষেত্রে আসলে ইমেলটাই বেশি দাও, এর জন্য তোমাদের আবেদনপত্রের মাত্র 4টা সাজেশন দেওয়া হলো, গুলো তোমরা এমনিতেই পারবে। এরপর দেখো আমাদের সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদনপত্র আমরা কি কি পড়বো। কলেজের সামনের রাস্তা সংস্কারের জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লিখো। দেশের বর্তমান যুব সমাজের মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধের উপায় সম্পর্কে সংবাদপত্র প্রকাশের জন্য একটি চিঠি লেখো। 3 স্টার একটা সাজেশন। যানজট সমস্যা রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লিখো। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে একটি পত্র। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র। তো এই কয়টা কিন্তু আমাদের হাই ভোল্টেজ, এই 4টা থেকে আমাদের ইনশাল্লাহ চলে আসবে। সারাংশের ক্ষেত্রে দেখো আমাদের আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে আর কোনো সন্দেহ থাকে না। মানে কি, আমি তোমাদেরকে জাস্ট এখানে পুরোটা তো লিখে সম্ভব না, জাস্ট ডট ডট দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। তোমরা যে কোনো একটা বই বের করে এই হেডিং গুলো মিলিয়ে নিবে। যেমন ধরো প্রকৃত জ্ঞানের স্পৃহা ছাড়া শিক্ষা, শ্রেষ্ঠ বলিয়া অহংকার করিতে, বা আমি তোমাদেরকে এখানে যেগুলো দিয়েছি সারমর্মের ক্ষেত্রে দেখো দৈন্য যদি আসে আসুক, ক্ষমা যেথা ক্ষীণ, সবারে বাসিব ভালো, বিপদে মোরে রক্ষা, মরিতে চাহি না আমি, অদ্ভুত আধার এক, জোটে যদি মোটে, তোমার ক্রোড়েতে মোড়ে, স্বাধীনতা স্পর্শ মনি। এরপরে দেখো আমাদের ভাব সম্প্রসারণ আমরা পড়বো। রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে, কীর্তিমানের মৃত্যু নাই, বা মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে, স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন, প্রকৃতির ওপর আধিপত্য নয়, চাই প্রকৃতির সঙ্গে মৈত্রীর সম্বন্ধ, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য, প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না, মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আরস্থ, মুক্তি সেখানে অসম্ভব, বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে,
তো দেখো আমাদের এই কয়েকটা ভাব সম্প্রসারণ দেওয়া হলো, এখান থেকে ইনশাআল্লাহ তোমাদের কমন পড়ে যাবে। সংলাপের ক্ষেত্রে আমরা বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো। নিরাপদ সড়ক চাই এই বিষয়ে দুই বন্ধুর সংলাপ। বইমেলার সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ। বই পড়ার গুরুত্ব সম্পর্কে পিতা ও পুত্রের মধ্যে সংলাপ আলোচনা করো। বৈশ্বিক উষ্ণতা এবং পরিবেশ দূষণ রোধের প্রয়োজনীয়তা সম্পর্কে দুই বন্ধুর সংলাপ। শিশু ও নারীর প্রতি সহিংসতা বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীর সংলাপ। ফেসবুকের সুফল ও কুফল বিষয়ে সংলাপ। নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই শিক্ষার্থীদের মধ্যে সংলাপ। নৈতিকতার গুরুত্ব নিয়ে সংলাপ। জ্ঞান চর্চার বিজ্ঞানের ভূমিকা, একুশের চেতনা এবং ইন্টারনেটের সুফল এবং কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। এই কয়েকটা সংলাপ পড়তে পারলেই কিন্তু আমাদের জন্য মোটামুটি এনাফ বলা চলে। তো এখন দেখো আমরা পড়বো হচ্ছে খুদে গল্প। খুদে গল্প হচ্ছে মানুষ মানুষের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন, স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছা শক্তি, বিপদে বন্ধুর পরিচয় বা অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম, ইচ্ছা থাকলে উপায় হয়, নিঃসন্তান নারীর মহানুভবতা, মুক্তিযুদ্ধের দিনগুলি। এখন দেখো আমরা প্রবন্ধ রচনা থেকে পড়বো আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, 3 স্টার একটা রচনা। দৈনন্দিন কাজে বিজ্ঞান বা মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি মোস্ট ইম্পর্টেন্ট। একুশের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশ, বাংলাদেশের পোশাক শিল্প খুবই গুরুত্বপূর্ণ। স্বদেশ প্রেম অধ্যাবসায়, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন, মাদকাসক্তি ও আমাদের যুব সমাজ বা মাদকাসক্তির কারণ ও প্রতিকার খুবই ইম্পর্টেন্ট। ডিজিটাল বাংলাদেশ। তো এই দেখো আমাদের কিন্তু 10টা সাজেশন দেওয়া হয়েছে এবং এখান থেকে তোমাদের কমন ইনশাআল্লাহ চলে আসবে। তো দেখো আমাদের আসলে এই কয়েকটা সাজেশন তোমরা ভালো করে পড়তে পারলেই তোমাদের জন্য এনাফ। তো তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করতে ভুলে যেও না। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।